হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুপর্ণা দি ফ্রম কনসেপ্ট চেসার। আজকে আমরা শুরু করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ জীবজগতের শ্রেণীবিন্যাসের লেকচার নাম্বার 3। তো ফার্স্ট যে দুটো লেকচার আমরা কভার করেছিলাম তাতে আমরা কি পড়েছি যে মনিরা, প্রোটিস্টা, ফাঞ্জাই এইগুলো সম্পর্কে, অর্থাৎ তাদের যে সমস্ত ক্যারেক্টারটিক্স রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, নিউট্রিশন, তাদের ব্যবহার, বাসস্থান, রিপ্রোডাকশন, অর্থাৎ কিছু উপকারিতা রয়েছে, কিছু অপকারিতা আমরা সম্পর্কে পড়েছিলাম। কিছু তারা রোগ সৃষ্টি করে পোষকের দেহে বা মানব দেহে, বিভিন্ন ধরনের যে রোগ সৃষ্টি করে সেগুলো সম্পর্কে পড়েছিলাম। তো আজকের লেকচারে আমরা এরকমই ভাইরাস, ভাইরয়েড, লাইকেন সম্পর্কে আমরা পড়ব। তো যদি তোমরা আগের দুটো লেকচার না দেখে থাকো তাহলে প্লিজ কভার করে নেবে ওই দুটো লেকচার, কারণ ইম্পর্টেন্ট অনেক কিছু টপিকস নিয়ে সেগুলো পড়িয়েছিলাম। তো ওই দুটো লেকচার একটু দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের লেকচার। আজকে আমরা পড়তে চলেছি লাইকেন, ভাইরাস, ভাইরয়েড আর প্রিয়নের সম্পর্কে। তো ফার্স্টে আমরা জানবো যে লাইকেন কি। তো আমরা জানি যে লাইকেন সেটা হচ্ছে শৈবাল, অ্যালগি আর ছত্রাক, ফানজাই। তো শৈবাল এবং ছত্রাকের যে মিথজীবী সমন্বয়ে যে গড়ে উঠেছে, অর্থাৎ সমাঙ্গদেহ উদ্ভিদকে আমরা কি বলছি? লাইকেন। তাহলে লাইকেন এক কথায় হচ্ছে শৈবাল আর ছত্রাকের কম্বিনেশন, তাকে আমরা কি বলবো? লাইকেন। এরপরে লাইকেনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ফাইকোবাইন্ড আর একটা হলো মাইকোবাইন্ড। ফাইকোবাইন্ড কি? ফাইকোবাইন্ড হচ্ছে উদ্ভিদের শৈবাল উপাদান। বলা বলা যায় তাই একে আমরা বলবো ফাইকোবাইন্ড। তো ফাইকোবাইন্ডের মধ্যে তোমরা বেশিরভাগ জানো যে ফাইকোবাইন্ডের মধ্যে কি রয়েছে না, অধিকাংশ কিছু শৈবাল রয়েছে, অর্থাৎ সাইনোব্যাকটেরিয়াস, তাছাড়াও কি রয়েছে? অ্যানাবিনা, তাছাড়াও রয়েছে গিডিও ক্যাপসা। তো এগুলো এগুলো হচ্ছে ফাইকোবাইন্ডের উদাহরণ। এরপরেও তাছাড়া কিছু ক্লোরোফাইসিসের অন্তর্ভুক্ত কিছু শৈবালও আমরা দেখতে পাবো, সেগুলোকে আমরা কি বলছি? ট্রেন্টেপোহলিয়া ওমব্রিনা। এইগুলো ছিল ফাইকোবাইন্ডের উদাহরণ। এইটা হচ্ছে অ্যানাবিনার স্ট্রাকচার, অর্থাৎ অ্যানাবিনা গুলোকে এরকম দেখতে হয়, সরু যে অদৃশ্য অনেকগুলো দেখা যাচ্ছে বা সরু সুতোর মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে অ্যানাবিনা। নেক্সট আমরা চলে আসবো মাইকোবাইন্ডে। তাহলে ফাইকোবাইন্ডে জানলাম এটা হচ্ছে উদ্ভিদের কি? শৈবাল উপাদান। আর মাইকোবাইন্ড কি? মাইকোবাইন্ড হলো উদ্ভিদের ছত্রাক উপাদানকে আমরা কি বলবো? মাইকোবাইন্ড। এরপরে মাইকোবাইন্ড আমরা দেখতে পাবো যে যে কোনো ছত্রাকের, অর্থাৎ বা কোনো বলা যায় না, যে অধিকাংশ ছত্রাক অর্থাৎ 98% অ্যাসকোমাইকোটিনার অন্তর্ভুক্ত রয়েছে। কত পার্সেন্ট ছত্রাক? তাহলে 98%। তবে কিছু লাইকেন্ট রয়েছে যেগুলো ছত্রাকগুলো কি হয় না, বেসিডিও যে মাইকোটিনা রয়েছে সেখান, অর্থাৎ ওমপ্লাইনিয়া বা টেরোমাইকোটিনার অন্তর্ভুক্ত ফোলিওজ, ফ্রুটিকোজ আর সূত্রাকার অর্থাৎ ফিলামেন্টাস। তো প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ল্যাপ্রোস। তো এই ধরনের লাইকেন গুলো কি বলা হয়? যে এই ধরনের লাইকেন গুলো হচ্ছে সরলতম লাইকেন, যেখানে ছত্রাক সচরাচর কি এককোষী শৈবাল দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে ল্যাপ্রোস লাইকেনটা কি? যে এগুলো কি সরলতম লাইকেন, যেখানে কি হচ্ছে এককোষী শৈবাল দ্বারা আবৃত থাকছে। তাছাড়াও লাইকেন এর যে ধারক রয়েছে, অর্থাৎ সাবস্টারনাম, রেণু বা পাউডারের মতো দেখতে লাগে। তাহলে এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এগুলো কি অনেকগুলো, এই লাইকেন গুলোকে দেখতে কিরকম? রেণু বা পাউডারের মতো, অর্থাৎ গুঁড়ো গুঁড়ো।
ও যেরকম হচ্ছে ল্যাপারিয়াল, এটা আসলে ল্যাপারিয়ালের ছবি, যেগুলোকে দেখা যাচ্ছে যে গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো। এরপরে নেক্সট আমরা পড়বো ক্লাস্টোস। তো এইগুলো কি, যে লাইকেন গুলো কি দৃঢ়ভাবে অন্তঃস্তরের সঙ্গে আটকে থাকে। তাহলে এই যে লাইকেন গুলো যে একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে রয়েছে। এরপরে বলেছে যে এদের যে অন্তঃস্তর থেকে এদেরকে কি করা যায় না, এদেরকে আমরা পৃথক করতে পারি না, তাই এদেরকে ক্লাস্টোজ বা ক্লাস্টো লাইকেন বলা হয়। তো এদেরকে অন্তঃস্তরের মধ্যে গায়ে গায়ে এমন লেগে থাকে লাইকেন গুলো, যাদেরকে আমরা আলাদা করতে পারবো না। এগুলোকে আমরা কোথায় দেখতে পাবো? আমরা কোনো পাথর বা গাছের যে ছাল রয়েছে সেই ছালের মধ্যে এই লাইকেন গুলো কঠিন অন্তঃস্তরের ওপর পাতলা একটা স্তর করে থাকে এই লাইকেন গুলো। এই লাইকেন গুলো দেখতে কিরকম হয়? ষড়ভুজাকার বা হেক্সাগোনাল প্রকৃতির হয়। হেক্সাগোনাল অঞ্চল দেখা যায়। সরি, এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে অ্যারিওলিও বলা হয়ে থাকে, যেমন গ্রাফিক্স প্লিক্যাটা। তো এই ছিল এর উদাহরণ। নেক্সট আমরা পড়ব ফোলিওজ সম্পর্কে। তো ফোলিওজকে দেখতে কিরকম, যে কিছুটা এই যে ছবিগুলোতে যদি দেখো যে পাতলা কিছুটা, বলেছে যে বিষম পৃষ্ঠ পাতার মতো কিছু দেখতে, এবং যাদের কি রয়েছে শাখান্বিত বা খণ্ডিত বা লতিযুক্ত কিছু লতিযুক্ত হয়, তাকে আমরা কি বলবো? ফোলিওজ লাইকেন। তো এগুলো কি দেখতে, এগুলো দেখতে পাবে যে এখন তো বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বর্ষাকালে এগুলো কি দেখতে পাবে যে কোনো আর্দ্র অঞ্চল, আর্দ্র জায়গায় বা স্যাঁতস্যাঁতে জায়গায় এগুলোকে জন্মাতে। রাইজয়েড জাতীয় সূক্ষ্ম মূলের মতো অঙ্গে এদের অঙ্গের দ্বারা কি থাকে? ফোলিওজ গুলো লাইকেনের অন্তঃস্তরের সঙ্গে এগুলোকে আমরা সংযুক্ত দেখতে পাই। এদের যে বিশেষ যে অঙ্গ রয়েছে তাকে আমরা কি বলবো? রাইজাইন। তাহলে এর বিশেষ অঙ্গকে আমরা কি বলবো? রাইজাইন। এগুলো কিরকম যুক্ত থাকে? যে ফোলিওজ কি হয়, লাইকেনের যে অন্তঃস্তর রয়েছে তার সঙ্গে যুক্ত থাকে। এরপরে আমরা পড়বো হর্টিকোচ। তো এগুলো কি? হর্টিকোচ আবার দেখতে কিরকম? এগুলো হচ্ছে সূক্ষ্ম এবং প্রচুর শাখান্বিত। এটা হচ্ছে হর্টিকোচের ছবি, যেগুলোকে দেখতে পাচ্ছ যে সূক্ষ্ম শাখান্বিত এইগুলো। তো এই থ্যালাস গুলো কি হচ্ছে, এদের যে থ্যালাস দেহগুলো কি খাড়া ভাবে জন্মায়, এবং বা কোনো গাছের ডাল, এটা একটা গাছের ডাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝুলে রয়েছে। এই লাইকেনের দেহটি ক্ষুদ্র শাখান্বিত গুল্মের মতো লাগে। এর উদাহরণ যদি দেখা যায় তাহলে কি আসনিয়া, ক্লেডোনিয়া, এগুলোকে দেখতে তাহলে কি শুষ্ক, এগুলো শুষ্ক শাখান্বিত হয় এবং গাছে ঝুলে থাকতে দেখা যায় প্রোটিকোচ গুলোকে। নেক্সট আমরা পড়বো যে সূত্রকর অর্থাৎ ফিলামেন্টাস, যেখানে আমরা দেখতে পাবো যে এই যে লাইকেন গুলো সূত্রাকার দেখতে, অর্থাৎ থ্যালাসে শৈবালের অংশটি কি হচ্ছে? সুগঠিত এবং সূত্রাকার হয়, যা অভ্যন্তরের স্বল্প পরিমাণ ছত্রাক অনুসূত্রকে কি করে রাখছে? আবৃত করে রাখে, যেমন র্যাকোডিয়াম। তো এই ছিল তো নেক্সট আমরা জানবো অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ আমরা লাইকেনকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো লাইকেনকে খাদ্য হিসাবে অ্যাজ ফুড, আইসল্যান্ড এবং অন্যান্য যে উপমেরু অঞ্চলের মানুষেরা কি করে? সেট্রেইয়া আইল্যান্ডিকা কে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তো এটা হচ্ছে সেট্রেইয়া আইল্যান্ডিকা। তো এই ধরনের যে লাইকেন গুলো পাওয়া যায়, তো এগুলোকে কি করে? উপমেরু বা আইসল্যান্ডের মানুষেরা খাদ্য হিসাবে গ্রহণ করে। সেকেন্ড, গবাদি পশুর খাদ্য রূপে
তাহলে হচ্ছে উপমেরু অঞ্চলে কিছু গবাদি পশু যেমন হচ্ছে বলগা হরিণ, কস্তুরী মৃগ, তো বিভিন্ন ধরনের পশুরা কি করে ক্ল্যাডিনিয়া রেঙ্গিফিনিয়া নামে এক ধরনের লাইকেন্স রয়েছে, সেগুলোকে কি করে খাদ্য হিসাবে গ্রহণ করে। সেকেন্ড, অ্যাজ মেডিসিন পারপাস অর্থাৎ ওষুধ হিসাবে, যেমন হচ্ছে লোবারিয়া পালমোনেরিয়া, তো এইটা কি করে আমাদের যে বিভিন্ন ধরনের যে মারাত্মক লাংস ডিজিজ গুলো হয়ে থাকে, তো এই যে লাইকেনটা, এই লাইকেন গুলো কি করে সেখানে হচ্ছে সেই দুরারোগ্য ওষুধগুলো নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। সেকেন্ড হচ্ছে জলাতঙ্ক রোগের জন্য প্লেটিগেরিয়া ক্যানিয়া এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে প্লেটিগেরিয়া ক্যানিয়ার ছবি, যেখানে এগুলো কি করা হয় যে জলাতঙ্ক রোগের জন্য বা ওষুধ হিসাবে, মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আসনিয়াতে কি হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক নামক এক ধরনের ছত্রাক থেকে উসনিক অ্যাসিড পাওয়া যায়, যা কি করে বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক্স রয়েছে সেই অ্যান্টিবায়োটিক্স রূপে কাজ করে, যা পোড়া এবং ক্ষতস্থানকে বিশেষভাবে কার্যকরী। তাছাড়াও নাইট্রোজেন সংবন্ধন, আমরা জানি যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো, ব্যাকটেরিয়া বলছি লাইকেন্স রয়েছে যেগুলো কি করে, যেমন আমরা জানি যে অ্যানাবিনা নস্টক বা এরা কি করে যে নাইট্রোজেন শৈবাল উপাদান অর্থাৎ এরা কি করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে থাকে। নেক্সট আমরা পড়বো যে দূষণ নিয়ন্ত্রক হিসাবে মার্কার অফ পলিউশন। এটা কি, যে আমরা জানি যে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক গ্যাস যেগুলো আমাদের পরিবেশে রয়েছে, যেমন সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এছাড়াও যে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস রয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইড, তো এগুলো কি হয় যে বায়ু দূষক রূপে উপস্থিতিতে কি করে লাইকেন বিবর্ণ হয়ে যায়। তো এইগুলোর পরিমাণ, দূষিত গ্যাসের পরিমাণ যখন পরিবেশের বা কোনো এলাকার মধ্যে যখন বেড়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে লাইকেন গুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইকেনের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তো আমরা বলতেই পারবো যে এখানে হচ্ছে বায়ু দূষিত হচ্ছে বা পরিবেশ দূষণ হচ্ছে। তো লাইকেন কি হচ্ছে সূচক রূপে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া সয়েল ফরমেশন কি, নেক্সট টপিক। তো সয়েল ফরমেশন বা মৃত্তিকা গঠন কি, আমরা দেখতে পাই যে কোনো একটা পাহাড়ি অঞ্চলে বা শীত প্রধান দেশে বা কোনো একটা জঙ্গলে বা পাহাড়ি জায়গায়, পাহাড়ি অঞ্চলগুলোতে কি হয় যে আস্তে আস্তে কি করে বিভিন্ন ধরনের লাইকেন দেখা যায়। ওরা কি করে ওই লাইকেন গুলো ওদের যে মূল রয়েছে, মূলকে পাথরে অনেক গভীরে নিয়ে চলে যায়। তো কি করে ওখান থেকে আস্তে আস্তে পাথর গুলোকে প্রবেশ করানোর, মূল প্রবেশ করানোর ফলে কি হয় পাথরগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে, অর্থাৎ শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আমরা দেখতে পাবো যে সয়েল ফরমেশন বা মৃত্তিকা গঠিত হচ্ছে। এরপরে কিছু উপকারী ভূমিকার পাশাপাশি ও কিছু অপকারী ভূমিকাও, হার্মফুল রোলও দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে কিছু রোগ সৃষ্টিকারী লাইকেন যেমন এভারনিয়া, ওসেনিয়া, এরা কি করে চর্মরোগ বা অ্যালার্জি বা কিছু হাঁপানি জাতীয় রোগ সৃষ্টি করতে থাকে। তাছাড়াও আমরা দেখতে পাবো যে দাবানলে কি হচ্ছে বিভিন্ন ধরনের যে লাইকেন্স গুলো রয়েছে, ওই লাইকেন গুলো একে অপরের সঙ্গে, তো ওইগুলো যেহেতু লতানো হয়, তো এগুলো কি হয় যে একে অপরের গাছের সঙ্গে লেগে থাকে, এবং যখন দাবানলের সঙ্গে সময় কি হয় যে এক গাছ থেকে সহজে কি হয় অন্য গাছে আগুন ছড়িয়ে যেতে পারে। এরপরে নেক্সট আমরা পড়বো ভাইরাস। তাহলে ভাইরাস কি, ভাইরাস একটি ল্যাটিন শব্দ যেটার কথার অর্থ হচ্ছে বিষ বা পয়জন। এরপরে ভাইরাসের যে একক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভিরিয়ন। নেক্সট, ভাইরাসের যে সংজ্ঞা রয়েছে, তাহলে আমরা যদি বলতে পারি যে ভাইরাস কি, তো একটা জীবের মধ্যে আমরা দেখতে পাই যে প্লাজমা রয়েছে, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া বা বিভিন্ন ধরনের যে আরো অর্গানিজম এবং সেল রয়েছে। ভাইরাসের মধ্যে না আছে কোনো প্লাজমা মেমব্রেন, না আছে কোনো সাইটোপ্লাজম, না আছে কোনো মাইটোকন্ড্রিয়া, এদের মধ্যে কিছুই দেখতে পাওয়া যায় না। তাই এগুলো হচ্ছে অকোষীয়।
তো আমরা এর সংজ্ঞা হিসাবে বলতে পারি এগুলো কি নিউক্লিয় প্রোটিন নির্মিত অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী বাধ্যতামূলক পরজীবী, যেগুলো কি করে না পোষক কোষে প্রজননক্ষম, অর্থাৎ যেগুলোকে ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো, যেগুলো কি না জীবজড়ে মধ্যবর্তী পর্যায় এবং এর বস্তুকে আমরা ভাইরাস বলে থাকি। তাহলে আমরা ভাইরাস হিসাবে তাহলে কি যেগুলোর মধ্যে কি রয়েছে নিউক্লিয় প্রোটিনস রয়েছে, যেগুলোকে দেখতে মাইক্রোস্কোপিক, অ্যাসেলুলার, যেগুলো কি রোগ সৃষ্টিকারী অর্থাৎ ডিজিজ কজ করে, যেগুলো কি প্যারাসাইটিক, যেগুলো কি করে হোস্টের দেহে আমরা জানি প্রজননক্ষম বা রিপ্রোডাকশন কি ঘটায় হোস্টের দেহে। তাছাড়াও এগুলোকে কি মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো। তো 1892 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী দিমিত্রি আইভানস্কি প্রথম কি করেছিলেন যে তামাক পাতার যে মোজাইক রোগ সৃষ্টি করে মোজাইক রোগ এর কারণটা উল্লেখ করেছিলেন যে কিভাবে এই রোগটা আসে। তারপরে 1898 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী বেইজেরিংস কি করেছিলেন যে ভাইরাসের নাম প্রবর্তন করেছিলেন। তো এই ছিল ভাইরাস সৃষ্টি। তাছাড়াও বিভিন্ন সময়ে যে বিভিন্ন বিজ্ঞানীর আগমন, যেমন হচ্ছে হার্জে চেস, তো ব্যাকটেরিয়া ফাজে কি রয়েছে যে জেনেটিক ম্যাটেরিয়ালে ডিএনএ রয়েছে সেটা প্রমাণ করেছিলেন, সেগুলো আমরা পরে পরে জানবো। যেরকম লিন্ডম্যান কি করেন যে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। ব্রেনার হচ্ছে টিটু ফাজ অর্থাৎ ফাজ ব্যাকটেরিয়া বা ফাজ যে ভাইরাস রয়েছে তার গঠন বর্ণনা করেছেন। তাছাড়াও গটলিব কি করেছিলেন HIV যে ভাইরাস রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন। তো নেক্সট আমরা পড়বো যে ভাইরাস, ভাইরাস কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা ভাইরাসের গঠন যেখানে রয়েছে ক্যাপসিড। ক্যাপসিড কি, ক্যাপসিড হচ্ছে ভাইরাসের দেহের যে আবরণ তাকে আমরা কি বলবো ক্যাপসিড। এরপরে এটা কি ক্যাপসিড মূলত একটা প্রোটিনের লেয়ার অর্থাৎ প্রোটিন দ্বারা গঠিত হয়েছে। তো ক্যাপসিডের কতগুলি একক রয়েছে, অর্থাৎ এই যে ছোট ছোট ক্যাপসিড গুলো অসংখ্য ক্যাপসিড মিলে কি তৈরি হচ্ছে ক্যাপসোমিয়ার। এরপরে এই ক্যাপসিডের মধ্যে রয়েছে নিউক্লিওয়েড বা ডিএনএ রয়েছে, অর্থাৎ জেনেটিক পদার্থ হিসাবে বা জেনেটিক মেটেরিয়াল হিসাবে আমরা কি দেখতে পাবো যে ডিএনএ। তো ক্যাপসিডের কাজ হচ্ছে ওই এর মধ্যে যে নিউক্লিওয়েড রয়েছে তাকে প্রোটেকশন দেয়া। তাছাড়াও ক্যাপসিডের বাইরে আবার বিভিন্ন ধরনের যে ভাইরাসের ক্যাপসিডের বাইরে আমরা কি দেখতে পাবো এনভেলপ দেখতে পাবো, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তো দেন আমরা আসবো হচ্ছে কলারের সম্পর্কে। কলার বা এটা ওপরের অংশটাকে আমরা কি বলছি মস্তক বা হেড। তো যেখানে আমরা দেখলাম যে ক্যাপসিড ক্যাপসোমিয়ার এগুলো রয়েছে আর ডিএনএ দ্বিতন্ত্রী রয়েছে। এরপরে আমরা নেক্সট পড়বো গ্রীবা। তো মস্তকের নিচে যে অংশটা অর্থাৎ হেডের নিচের অংশটাকে আমরা বলছি নেক বা গ্রীবা। তো এই যে নলাকার অংশটা যেটা চাকতির মতো যেটা বেষ্টন করে আছে তাকে আমরা বলছি কলার। এই কলারের মধ্যে অনেক ধরনের ছিদ্র থাকে। তো এখানে তো এই তারপরে নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কিলক। এগুলো নেক্সট আমরা পড়বো বেস প্লেট। বেস প্লেট বা পদফালক কি, যেখানে কি হয় যে এই যে আমরা বললাম জানলাম যে কিলক, কিলকের উপরে কি হয় ভাইরাস দাঁড়িয়ে থাকে এবং পোষক যে ব্যাকটেরিয়াকে তারা আইডেন্টিফাই করতে পারে। তো এই যে এর যে পুচ্ছতন্তু যে রয়েছে তো সেখানে কি হয় যে ব্যাকটেরিয়া কোষের যে পৃষ্ঠতলীর সঙ্গে যুক্ত হয়ে থাকে। এরপরে আমরা যদি দেখি প্ল্যান্টের মধ্যে কি রয়েছে এসআরএনএ রয়েছে, অ্যানিমালের মধ্যে অর্থাৎ জীবেদের মধ্যে কি রয়েছে ডিএনএ রয়েছে বা এসএসআরএনএ আমরা পাবো। ব্যাকটেরিয়াদের মধ্যে আমরা কি দেখতে পাবো ডিএনএ। এছাড়াও বিভিন্ন ধরনের যে ভাইরাস রয়েছে, ভাইরাসকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে কোনো একটা ভাইরাসের মধ্যে ধরো এই ভাইরাসের মধ্যে নয়তো কি থাকবে ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে, দুটো একসঙ্গে থাকা পসিবল না। নেক্সট আমরা দেখবো ভাইরাসের কিছু বৈশিষ্ট্য।
ডিসকভারি ভাইরাস। তো আমরা সংজ্ঞাতে কি পড়েছিলাম, ভাইরাস অকোষীয় জীব যেগুলো মাইক্রোস্কোপিক প্যারাসাইটিক হয়, যারা পোষক কোষের রিপ্রোডাকশন ঘটায়। পোষক কোষের বাইরে এরা কি করে, জ্বরের মতো আচরণ করতে থাকে। এরপরে আমরা যদি ভাইরাসের স্ট্রাকচারটা দেখি, তো দেন আমরা দেখতে পাবো কি, এটা হচ্ছে ভাইরাসের বাইরের যে আবরণ। তো এটা কি প্রোটিনের যে লেয়ার, সেটাকে আমরা বলছি ক্যাপসিড। এবার এরপর অসংখ্য ক্যাপসিড মিলে কি তৈরি হচ্ছে, ক্যাপসোমিয়া, যার মধ্যে কি রয়েছে, ডিএনএ রয়েছে। এটা হচ্ছে কলার, এটা হলো শীত, অর্থাৎ এর মধ্যে আবরণী দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফাইবার, এটা প্লেট যার উপরে অবস্থান করছে ভাইরাসটি। যেখানে এদের মধ্যে কি আমরা দেখতে পাবো, যে ভাইরাসের মধ্যে কি রয়েছে, ক্যাপসিড রয়েছে এবং নিউক্লিক অ্যাসিড রয়েছে। ভাইরাসের দেহে আমরা তো একটু আগে পড়েছিলাম, যদি ভাইরাসের দেহে কি থাকবে, নয়তো ডিএনএ থাকবে, নয়তো আরএনএ থাকবে, কোনো এক প্রকার এর মধ্যে কি রয়েছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে। এছাড়া এদের যে শ্বসন এবং বিপাক ক্রিয়া দেখতে পাবে না। তাছাড়াও ভাইরাসের দেহে যে আমরা যে ক্যাপসিড দেখতে পাবো, অর্থাৎ এই যে আবরণী, ঠিক আছে, এর আবরণীর বাইরে আমরা কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা, প্রোটিন আর লিপিড দিয়ে বাইরের যে বহি আবরণটাকে আমরা কি বলবো, এনভেলাপ। অর্থাৎ যে কোনো ভাইরাসের অর্থাৎ ক্যাপসিডের বাইরে যে প্রোটিন লিপিডের যে একটা স্তর দেখতে পাবো, তাকে আমরা এনভেলাপ বলছি। এনভেলাপ যেখানে হচ্ছে বাইরের স্তর, এটা যেটা প্রোটিন দ্বারা মেনলি গঠিত হয়েছে, যেখানে গ্লাইকোপ্রোটিনের স্পাইক বা কিলক বর্তমান থাকে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে T4 ব্যাকটেরিওফাজ। এরপর যদি সংজ্ঞা হিসাবে বলতে পারি যে ব্যাকটেরিওফাজ কি, ব্যাকটেরিওফাজ হচ্ছে যে ভাইরাস কি করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদেরকে ধ্বংস করে, তাকে আমরা বলছি ব্যাকটেরিওফাজ। তো সেরকমই তো ব্যাকটেরিওফাজের এখানে দুটো অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। তো হেডে আমরা কি দেখতে পাচ্ছি, যে একই রকম ভাবে এদের মধ্যে কি রয়েছে, ক্যাপসিড রয়েছে। তো এক কলার রয়েছে, যেটাকে আমরা গ্রীবা বলছি, যেটা চাকতির মতো বেষ্টন করে রয়েছে যে অংশটা, এটা রয়েছে। শীত রয়েছে, তাছাড়া যে বেস প্লেট রয়েছে যাদের মধ্যে অবস্থান করছে, এবং লং টেল ফাইবারস রয়েছে। তো এই ছিল ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার। নেক্সট আমরা জানবো যে ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন তাহলে আমরা যে পড়েছিলাম যে সংক্রমণযোগ্য যে ভাইরাসের কণাকে আমরা কি বলছি, ভিরিয়ন। এরপরে যে ভাইরাসের গঠনগত প্রধান দুটি উপাদান, একটা হচ্ছে ক্যাপসিড, যেটা হচ্ছে মূলত প্রোটিনের লেয়ার, প্রোটিনের স্তর, আর একটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলে এদের নিউক্লিয় ক্যাপসিড বা নিউক্লিয় প্রোটিন কণাও বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে প্রাণী ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিয় ক্যাপসিড কণার বাইরে এক ধরনের বহি আবরণ দেখা যায়, যেগুলো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে তাকে আমরা বলবো এনভেলপ। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে ক্যাপসিড। তো ক্যাপসিডের বাইরে একটা কোট থাকে, সেখানে এদের যে আবরণীকে আমরা কি বলছি, এর আবরণীকে আমরা কি বলবো, যে এনভেলপ, যেগুলো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। দেন আমরা নেক্সট কি পড়বো, সেটা হলো ক্যাপসিড। ক্যাপসিড কি না, ক্যাপসিড হচ্ছে ভাইরাসের দেহে কেন্দ্রস্থ যে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডকে যেটা আবরণ করে রেখেছে, সেটাকে আমরা কি বলবো, যে প্রোটিনের যে আবরণটা, সেটা হলো ক্যাপসিড। এরপরে ক্যাপসিড যে অসংখ্য একক নিয়ে গঠিত, তাকে আমরা কি বলছি, ক্যাপসোমিয়ার। তো নেক্সট আমরা কি দেখবো, যে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ক্যাপসিড। তো অসংখ্য ক্যাপসিডের যে গঠন, সেটা হচ্ছে ক্যাপসোমিয়া। এরপরে এর কাজ হচ্ছে নিউক্লিওয়েড যে রয়েছে, অর্থাৎ জিনোম যে রয়েছে, তাকে প্রোটেকশন দেয়া হলো ক্যাপসিডের প্রধান কাজ।
ভাইরাস ক্যাপসিড এবং পোষক দেহে কি করে, আক্রমণের সময় কি করে, যে রিসেপ্টর যে সাইটের সঙ্গে যুক্ত হতে পারে। এছাড়াও ক্যাপসিডের যে অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে। তো এই ছিল ক্যাপসিডের কাজ। নেক্সট আমরা জানবো যে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড কি, ক্যাপসিডের মধ্যস্থ যে নিউক্লিক অ্যাসিড থাকে তাকে আমরা বলছি নিউক্লিওয়েড। এরপরে যদি বৈশিষ্ট্য হিসাবে আমরা কি দেখতে পারি, যে নিউক্লিওয়েড সর্বদাই কোনো এক প্রকার কি থাকে, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ থাকে। তো নিউক্লিওয়েডের মধ্যে যদি ডিএনএ পাবো তো আরএনএ পাবো না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না। এরপরে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ দ্বিতন্ত্রী অর্থাৎ ডিএস ডিএনএ বর্তমান এবং একতন্ত্রী অর্থাৎ এসএস ডিএনএ উভয় প্রকারেরই হতে পারে। এছাড়া আরএনএ তেও কি থাকে, যে একতন্ত্রী এসএস আরএনএ এবং দ্বিতন্ত্রী আরএনএও থাকতে পারে, উভয় প্রকারেরও হতে পারে। এরপরে আমরা জানবো যে কি, যে দ্বিতন্ত্রী যে ডিএনএ রয়েছে সেখানে কি হচ্ছে, যে ভাইরাস হচ্ছে টি ফাজ যে ভাইরাস অর্থাৎ T2 ফাজ, T1 ফাজ, T2 T1 ফাজ ভাইরাস অর্থাৎ একতন্ত্রী ডিএনএ ভাইরাস হলো কোলিফাজ, যেটা এটা হচ্ছে একটা ভাইরাস, ঠিক আছে। দেন আমরা কি জানবো, যে একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস, যেটা নিয়ে আমরা এক্ষুনি ডিটেলসে পড়ব। দ্বিতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাসকে কি বলছি, রিও ভাইরাস। এরপরই বলেছে যে নিউক্লিক অ্যাসিডের যে অণু রয়েছে সেখান থেকে কি হয়, নিউক্লিওয়েড সৃষ্টি হয়। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডের অণু থেকে কি সৃষ্টি হবে, নিউক্লিওয়েড। তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক যদি অণু বর্তমান থাকে, একটি অণু দিয়ে সৃষ্টি হলো নিউক্লিওয়েড, দুটি অণু দিয়ে সৃষ্ট হবে রেট্রোভাইরাস, যেখানে কি হয় দুটি অণু অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, দুটি অণু একতন্ত্রী আরএনএ অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হিসাবে উপস্থিত থাকে। তো এই ছিল নিউক্লিওয়েড, যেটা আমরা দেখতে পাবো যে নিউক্লিক অ্যাসিড রয়েছে, ডিএস ডিএনএ বা একতন্ত্রী ডিএনএ দেখতে পাবো, আবার একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএও দেখতে পাবো, বিভিন্ন ধরনের ফাজ ভাইরাস রয়েছে। এই ছিল নিউক্লিওয়েড। তো নিউক্লিওয়েডের কাজ হচ্ছে ভাইরাসের বংশগতি বস্তু অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল। তো এরা কি করে, পোষক দেহের সংক্রমণ এবং প্রতিলিপিকরণ এর গঠনের মাধ্যমে নিউক্লিওয়েড প্রধান ভূমিকা পালন করে। নেক্সট আমরা পড়বো এনভেলপ। এনভেলপ কি, এনভেলপ মানে হচ্ছে একটা প্রোটিনের আবরণ। তো এটা কি, তো দেখো এনভেলপ হচ্ছে কিছু সংখ্যক প্রাণী ভাইরাস এবং খুব অল্প সংখ্যক যে উদ্ভিদ ভাইরাস রয়েছে সেখানে কি হয়, যে ব্যাকটেরিয়াল যে ভাইরাসগুলো, ব্যাকটেরিয়াল ভাইরাসের যে ক্যাপসিড রয়েছে, তো ক্যাপসিডে 10-15 মাইক্রন, তো সরি ন্যানোমিটার হবে, তো 10 থেকে 15 ন্যানোমিটার পর্যন্ত পুরো হতে পারে। তো একে আমরা এনভেলপ বলছি। এনভেলপ কি হচ্ছে, প্রোটিনের একটা আবরণ যেখানে ভাইরাস থেকে প্রাপ্ত লিপিড এবং শর্করা, যেটা কি হচ্ছে পোষক অর্থাৎ হোস্টের দেহ থেকে প্রাপ্ত, তো এই নিয়ে গঠিত হয়েছে। এনভেলপের গঠনগত যে একক রয়েছে তাকে আমরা কি বলবো, পেলপোমিয়ার। এনভেলপের যুক্ত যে ভাইরাস, মানে যার মধ্যে এনভেলপ রয়েছে তাকে আমরা কি বলবো, সেই ভাইরাসকে বলবো লিপোভাইরাস। তো দেখো প্রোটিনের যে আবরণ অর্থাৎ ক্যাপসিড, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং এগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। তো যাদের মধ্যে এদের মধ্যে কি আবরণ নেই, তো অর্থাৎ এগুলো হচ্ছে ন্যাকেড ভিরিয়ন। সেকেন্ডটা হলো, এটা হচ্ছে ন্যাকেড কুণ্ডলীকৃত ভিরিয়ন, এবং এই যে সি অর্থাৎ সির যে দুটো যে স্ট্রাকচার রয়েছে ভাইরাসের, তো এদের মধ্যে এটা কি মাঝখানে কি নিউক্লিক অ্যাসিড এবং এগুলো ক্যাপসোমিয়ার। তো এই যে বাইরের যে আবরণীটা দেখো, এর বাইরের আবরণীর মধ্যে কি রয়েছে, যা প্রোটিনের আবরণ অর্থাৎ এনভেলপ উপস্থিত রয়েছে, ঠিক আছে। তো একে আবরণ যুক্ত ভিরিয়ন আমরা বলতে পারি। দেন এনভেলপের বহির্তল মসৃণ বা কাঁটাযুক্ত হতে পারে, সেই কাঁটাগুলোকে আমরা কি বলবো, স্পাইক। তো আমরা তো জানি স্পাইক অর্থাৎ মানে হচ্ছে কাঁটা, কাঁটার মতো। তো স্পাইক গুলো সেগুলো কি, এদের যে বাইরের যে মসৃণ স্থলটাকে তাকে আমরা বলছি স্পাইক। তো স্পাইক
উৎসেচক বা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। এনভেলপ যুক্ত যে ভাইরাস হলো এইচআইভি, হার্পিস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস। এনভেলপ বিহীন যে ভাইরাসকে আমরা বলছি নেকেড ভাইরাস। তো এই ছিল এনভেলপ, যেটা হচ্ছে যে ক্যাপসিডের বাইরে 10 থেকে 15 ন্যানোমিটার পর্যন্ত পুরো আবরণী, যেখানে এনভেলপ প্রোটিন যেটা ভাইরাস থেকে আমরা পাবো, লিপিড এবং শর্করা যেটা আমরা কোথা থেকে পাবো, পোষক কোষ থেকে। এনভেলপের যে গঠনগত এককে আমরা কি বলবো, পেলপোমিয়া। এবং ভাইরাস যুক্ত এনভেলপ যুক্ত ভাইরাসকে আমরা বলবো লিপোভাইরাস। এনভেলপের যে বহিতল বা কাঁটা যুক্ত তাকে আমরা কি বলছি, স্পাইক। এবং স্পাইকে কি অ্যান্টিজেন যুক্ত রয়েছে, এবং কিছু ভাইরাস এইচআইভি ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস রয়েছে। এবং এনভেলপ যাদের মধ্যে নেই তাদেরকে, অর্থাৎ এরা নেকেড অবস্থায় রয়েছে, অর্থাৎ একে নেকেড ভাইরাস বলা হয়। নেক্সট আমরা জানবো কিছু এনজাইমস। তো যেরকম এখানে কিছু এনজাইমসও রয়েছে। তো এনজাইমস গুলো কি কি, যে ভাইরাসের দেহে সর্বদা উৎসেচক থাকে না। এরা কি করে, উৎসেচক বিশেষ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে উৎসেচক লক্ষ্য করা যায়, সেগুলি হচ্ছে ব্যাকটেরিয়া ফাজের মধ্যে কি রয়েছে, লাইসোজম। ইনফ্লুয়েঞ্জার মধ্যে কি রয়েছে, নিউরোমিনিটেজ। এবং অন্যান্য যে সমস্ত উৎসেচক রয়েছে সেখানে কি রয়েছে, ডিএনএ বা আরএনএ পলিমারেজ, আরএনএ ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই ধরনের এনজাইম গুলো আমরা দেখতে পাবো। তো এই এনজাইম গুলো একটু মনে রাখতে হবে যে নামগুলো জাস্ট কি রয়েছে। নেক্সট আমরা কিছু ডিজিজের সম্পর্কে পড়ব। তো সেই ডিজিজ গুলো কি কি সেগুলো দেখে নেওয়া যাক। তো আমরা সবাই রুবেলা নাম শুনেছি, রুবেলা ভাইরাস। তো রুবেলাতে দেখতে পাবে যে এটা হচ্ছে একতন্ত্রী আরএনএ রয়েছে, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুবেলা ভাইরাসে কি হয়, যে লিম্ফোডোনোপ্যাথি অর্থাৎ মাইল্ড লিম্ফোডেনোপ্যাথি অর্থাৎ লসিকাতে এর আক্রমণ করে। এই ভাইরাস যেগুলো হচ্ছে একতন্ত্রী অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। তো এর ইনকিউবেশন পিরিয়ড থাকে 2 থেকে 3 সপ্তাহ। লো গ্রেড ফিভার অর্থাৎ জ্বর দেখা যায়, এবং কিছু র্যাশেস যেগুলো বডির মধ্যে দেখতে পাবে। তাছাড়াও যে কানে শুনতে পাওয়া যায় না, ব্লাইন্ডনেস অর্থাৎ দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে থাকে, এবং কিছু হার্ট প্রবলেমস দেখা যায়, এবং ব্রেন ড্যামেজও হতে পারে। তো এই ছিল সিনড্রোম হচ্ছে রুবেলা, যেখানে কি হচ্ছে যে ভ্যাকসিন ডিউ টু 12 মান্থস এন্ড 18 মান্থস এর মধ্যে ভ্যাকসিনেশন করতে হবে। তো দেন আমরা পড়বো যে মামস। মামস অর্থাৎ হাম, সরি মামস নয়, তো হাম নয় অ্যাকচুয়ালি। তো মামস ভাইরাস, যেটা মামস হচ্ছে সেটা কজ হচ্ছে মামস ভাইরাস। তো মামস ভাইরাসে কি কি সিমটম দেখতে পাবো, যেমন হেডেক হবে, জয়েন্টের মধ্যে পেন হবে, তাছাড়াও যে প্রোস্টেট যে গ্ল্যান্ডসে ওখানে ব্যথা হবে, তাছাড়াও যে পেটের মধ্যে যন্ত্রণা বা ফিভার, এই সমস্ত কিছু, গলা শুকিয়ে যাবে। এর প্রিভেনশনে অর্থাৎ ওষুধ হিসাবে এমএমআরভি ভ্যাকসিনেশন করা হয়। নেক্সট আমরা দেখবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমরা দেখতে পাচ্ছি যে এটা আরএনএ রয়েছে, তো এখানে ক্যাপসিড রয়েছে। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা সৃষ্টি অর্থাৎ ভাইরাস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। তো এখানে কি হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে সিমটম গুলো দেখা যায় সেগুলো হচ্ছে হাই ফিভার, জয়েন্ট পেন, ঠান্ডা লাগে খুব। তো কি হয় যে শুষ্ক কাশি হয়, তাছাড়াও ডায়রিয়া, ভমিটিং অর্থাৎ বমি, হেডেক মাথা যন্ত্রণা, গলা শুকিয়ে আসে। তো তার জন্য এই সমস্ত ডিজিজের জন্য তো চিকিৎসকরা অ্যামান্টেডিন বা রিমান্টেডিন এই সমস্ত যে ওষুধগুলো ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। নেক্সট আমরা জানবো যে মিজেলস অর্থাৎ
তো মিজেল অর্থাৎ হাম, তো এখানে কি হচ্ছে, হাই ফিভার দেখা যায়, একই সিমটম যে গলা শুকিয়ে আছে, খুব টায়ার্ড লাগে, কাফ অর্থাৎ কাশি হয় এবং নাক থেকে সর্দি বেরোয়। তাছাড়াও বিভিন্ন ধরনের যে মুখের মধ্যে ঘা সৃষ্টি হয় অর্থাৎ রেড স্পটস দেখা যায়, গায়ে হাতে কি র্যাশেস দেখা যায়, চোখের কাছে যে এরিয়াগুলো থাকে সেগুলো কি হয়, লাল হয়ে যায়। এছাড়া ডায়রিয়া, স্টমাক পেন, বমি ভাব বা মাসেল গুলো যন্ত্রণা হয় এবং হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা, এই সমস্ত ডিজিজ গুলো মিজেলস অর্থাৎ হাম হলে এইগুলো দেখা যায়। তো দেন এদের জন্য টিকাকরণও করা হয়েছে। তো আর্লি সিমটমস অফ HIV ভাইরাস অর্থাৎ যাকে আমরা এডস বলছি। তো এই ভাইরাসে কি হয় যে এখানে কি হয় যে আক্রান্ত ব্যক্তির যে ব্লাড বা কিছু লালারস বা ইনজেকশনের যে সিরিঞ্জ বা এই সমস্ত কিছু যদি ব্যবহার করা হয় তাহলে কি হয়, এইভাবে কি হয়, এই যে HIV তো বা এডস রোগটা এইভাবে ছড়িয়ে পড়তে থাকে। তো বিভিন্ন ধরনের যে এই রোগের ফলে কি হয়, প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার গুলো হ্রাস পায়, জয়েন্টে পেন হয়, একইভাবে যে ওয়েট লস হয়, ভমিটিং, তারপরে মাসেল স্ট্রেন, খিঁচুনি দেখা যায়, গলা শুকিয়ে আসে। এছাড়াও নিউমোনিয়া, কাফ, ব্রিদিং প্রবলেম বা চেস্ট পেইন দেখা যায়, হেডেক দেখা যায়, মুড সুইং দেখা যায়, র্যাশেস দেখা যায়। এছাড়াও মেনস্ট্রুয়েশনে কি হয়, চেঞ্জ হয় এবং বেলি পেন, ভ্যাজাইনাল ইনফেকশন দেখা যায়। তো এইগুলো যে ভাইরাস সংক্রান্ত, তার জন্য আমাদের কি করতে হবে, প্রতিকার ব্যবস্থাতে কি করতে হবে, যে ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে হবে। এছাড়াও এই ভাইরাসগুলো যাতে দ্রুত না ছড়িয়ে পড়তে থাকে তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। নেক্সট আমরা পড়বো পোলিও ভাইরাস। তো এই ভাইরাস কি হয় যে পোলিও মাইলাটিস নামে এক ধরনের ভাইরাস এই ডিজিজ কজ করে। এর সিমটম গুলো কি কি, যে ফিভার দেখা যায়, হেডেক, ভমিটিং, ব্যাক পেন, নিক পেন, মাসেল উইকনেস দেখা যায়। তো এখানে কি হচ্ছে যে নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে এবং এই ভাইরাস কি করে, নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে এবং তো নার্ভাস সিস্টেমকে কি করে, নার্ভ সেলে অ্যাটাক করার ফলে কি হয়, নার্ভাস সিস্টেমকে এরা অ্যাটাক করে। তো এখানে কি হচ্ছে যে খাদ্য জলের মাধ্যমে কি হয়, পৌষ্টিক নালীতে পৌঁছায়। তো এইভাবে এরা কি করে, রোগ বিস্তার করে এবং দেখা যায় যে কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়। এছাড়াও যে কম বয়সী যে অর্থাৎ চাইল্ডরা রয়েছে, তো কম বয়সী শিশুরা এতে সব থেকে বেশি আক্রান্ত হয়। এতে কি হয়, পঙ্গু দেখা যায় বা কিছু সময়ে আমরা দেখতে পাবো যে প্যারালাইসিস বা একটি পাও আক্রান্ত হতে পারে, হাত পায়ের মধ্যে কি প্যারালাইসিসও দেখা যেতে পারে। এরপরে এর প্রতিকার ব্যবস্থা হচ্ছে যে পোলিও অর্থাৎ পালসের যে টিকাকরণ রয়েছে, বিভিন্ন ধরনের যে টিকা রয়েছে, IPV বা পোলিও যে ভ্যাকসিনেশন করতে হবে। তো এর মাধ্যমে এই রোগের বিস্তারকে অর্থাৎ বিস্তার ছড়ানো বন্ধ করা যাবে। এরপরে আমরা পড়বো টোবাকো মোজাইক ভাইরাস অর্থাৎ শর্ট ফর্ম হলো TMV। তো এই ভাইরাস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী দিমিত্রি আইভানস্কি। তো টোবাকো মোজাইক ভাইরাস, তো কি হচ্ছে যে এখানে যে জীবাণু রয়েছে সেটা কি মিলিবার্ড ফিল্টারের মাধ্যমে চলে যেতে পারে, অর্থাৎ এই ব্যাকটেরিয়া, এদের আয়তন ব্যাকটেরিয়ার থেকেও ছোট। তারপরে বিজ্ঞানী স্টানলে কি করেছিলেন, যে তামাক পাতার যে মোজাইক রোগ অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসকে কি করেছেন, বিশুদ্ধ অবস্থায় কেলাসিত করেন।
এরপরে সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি যে আরএনএ যুক্ত একটা দণ্ডাকার ভাইরাস যেখানে কি হচ্ছে তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টি করছে তাকে আমরা বলছি টোবাকো মোজাইক ভাইরাস, যেখানে কি হচ্ছে এটা রোগ সৃষ্টির ফলে এই পাতাগুলো নষ্ট হয়ে যায়। যেখানে ফলকোর রয়েছে, এখানে যদি দেখো টোবাকো মোজাইক ভাইরাসের আরএনএ রয়েছে, ক্যাপসমিয়ার রয়েছে, এটা হচ্ছে আরএনএ পেঁচানো যেখানে 40 আর্মস্ট্রং মতো, আর এর পিচ যেটা রয়েছে সেটা হচ্ছে 23 আর্মস্ট্রং। নেক্সট এদের কিছু উপকারী ভূমিকাও আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে জিনগত গবেষণার ক্ষেত্রে, যে জিনগত গবেষণার ক্ষেত্রে মূল্যবান হাতিয়ার সেটা হচ্ছে কি ফাজ ভাইরাস, যেটা আমরা জানলাম যে ফাজ ভাইরাসের ট্রান্সডাকশন। তো এখান থেকে কি হয় যে এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার নতুন কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রকাশ পায়। সেকেন্ডলি হচ্ছে ভ্যাকসিন উৎপাদন, যে বিভিন্ন ধরনের যে নিষ্ক্রিয় ভাইরাস রয়েছে সেখান থেকে কি হয় ভ্যাকসিন হিসাবে মানব দেহে কি হয় এগুলোকে প্রবেশ করানো হয়। এই ভ্যাকসিনে কি হয় রক্তে অ্যান্টিবডি উৎপাদন করে ভিরুলেন্ট বা রোগ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি প্রদান করা হয়। তাছাড়াও কি বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে যেমন জলাতঙ্ক, গুটি বসন্ত, পোলিও, এই রোগের বিরুদ্ধে ভাইরাস থেকে উৎপন্ন যে ভ্যাকসিন সেটা প্রয়োগ করে আমাদের যে ইমিউনিটি যে পাওয়ার অর্থাৎ ইমিউন পাওয়ারকে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা যায়। তাছাড়াও কি ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ দমন করা হয়েছে, যেমন সুনির্দিষ্ট কিছু ফাজ ভাইরাস ব্যবহার করে বিভিন্ন ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিকারী ডিজিজ কজ করা যে ব্যাকটেরিয়া তাকে ধ্বংস করা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আকাঙ্ক্ষিত যে জিন বা ডিএনএ রয়েছে সে তার যে খণ্ডগুলো অনেক তুলনামূলকভাবে ছোট, তাই কি করা হয়েছে যে ফাজ ভাইরাসের যে ডিএনএ ওর সঙ্গে যুক্ত করে মানে ডিএনএ গুলোর টুকরোকে কি করা হয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়। এর ফলে কি হচ্ছে যে ফাজ ভাইরাসের জিন বহনকারী কণা বা ভেক্টর রূপে কাজ করে। তাহলে মূলত আমরা জানি যে জিনগত গবেষণার ক্ষেত্রে ফাজ ভাইরাসের ট্রানডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়া সৃষ্টি করা হয় নতুন ধরনের। এছাড়াও কিছু ভিরুলেন্ট কোষ রয়েছে যেখানে কি হয় ইমিউন পাওয়ার প্রদান করা হয়। তাছাড়াও বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে উৎপন্ন যে ভ্যাকসিন সেখানে কি হয় ইমিউনিটি সৃষ্টি করা হচ্ছে। ফাজ ভাইরাস থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করা হচ্ছে বা ডিএনএ টুকরোগুলোকে প্রবেশ করিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি করা হচ্ছে। তো এই ছিল কিছু উপকারী ভূমিকা। নেক্সট আমরা পড়বো ভাইরয়েড সম্পর্কে। তো ভাইরাস সম্পর্কে আমরা জেনেছি, এরপরে আমরা পড়বো ভাইরয়েড। ভাইরয়েড কি যে অতি ক্ষুদ্র চক্রাকার কিছু একতন্ত্রী আরএনএ রয়েছে বা অণু রয়েছে যেগুলো কি করে যে রোগ সৃষ্টিকারী কণিকা রূপে ক্রিয়াশীল, তাদেরকে আমরা কি বলছি ভাইরয়েড। তো ভাইরয়েড কি যে অতি ক্ষুদ্র চক্রাকার একতন্ত্রী আরএনএ যেগুলোকে কি করে রোগ সৃষ্টি করে কণিকা রূপে ক্রিয়াশীল থাকে, তাকে ভাইরয়েড বলা হচ্ছে। যেমন ভাইরয়েডের কিছু বৈশিষ্ট্য যদি দেখি যে ভাইরয়েড কি করে রোগ সৃষ্টি করতে সক্ষম হলেও ভাইরাসের মতো এদের কি রয়েছে ক্যাপসুল বা প্রোটিন যে আবরণী তো এগুলো থাকে না। যেরকম আমরা জানি যে ভাইরাসে কি থাকে একটা প্রোটিন আবরণী বা ক্যাপসুল থাকে, তো এদের মধ্যে এগুলো নেই। তো এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতে পারে, তো এগুলো পড়বো। ভাইরয়েডের কি হয় প্রজননশীল যে অণুটা সেটা কি হয় ক্ষুদ্র একতন্ত্রী আরএনএ যাতে কি থাকে 250 থেকে 370টি নিউক্লিওটাইড থাকে। যেমন হচ্ছে পিএসটিভি এর ক্ষেত্রে কি থাকে 359 নিউক্লিওটাইড এর মধ্যে উপস্থিত থাকে। তাছাড়াও কিছু ভাইরয়েডের মধ্যে কি থাকে আরএনএ চক্রাকার, কিন্তু অধিকাংশ নিউক্লিওয়েড কি হয় বেস পেয়ারিং অবস্থায় থাকায় আরএনএ অণুটি দ্বিতন্ত্রী অর্থাৎ ডাবল স্ট্র্যান্ডেড আকৃতি হতে পারে। আবার কি হয় যে আরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে 70 থেকে 80টি অ্যামাইনো অ্যাসিড রূপে চিহ্নিত থাকে, কোডকে চিহ্নিত করতে পারে
আবার কিছু আরএনএ রয়েছে যেটা হচ্ছে প্রারম্ভিক কোডন, যেটা এগুলো আমরা বেসিক্যালি ক্লাস 12-এ আরো ভালো করে জানতে পারবে, যে AUG কি করে, ইন্টেনশন কোডন, ইনিশিয়েশন কোডন রূপে কাজ করে না। নেক্সট আমরা ভাইরয়েড ঘটিত কিছু যে রোগ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, যেমন ভাইরয়েড ঘটিত আক্রান্ত উদ্ভিদের বৃদ্ধিগুলো ব্যাহত করছে। এছাড়া পাতার কুঞ্চন অর্থাৎ পাতা কি হয়, কুঞ্চিত হয়ে যাচ্ছে এবং গঠনগত বিকৃতি দেখা যায় এর মধ্যে। এছাড়াও কিছু নিক্রোসিস দেখা যায় বা ক্লোরোসিস, বিভিন্ন ধরনের রোগ প্রকাশ হয়। এবং অতিরিক্ত যে ভাইরয়েড যদি কোনো গাছে পাওয়া যায় তাহলে সেই গাছটির কি মৃত্যুও পর্যন্ত হতে পারে। যেমন হচ্ছে আলু, টমেটো, অ্যাভোকাডো, চন্দ্রমল্লিকা, এই সমস্ত উদ্ভিদে কি হয়, ভাইরয়েডের যে প্রাদুর্ভাব সেটা আমরা লক্ষ্য করে থাকি। তো পিএসটিভিতে আমরা কি দেখবো, আলু স্পিন্ডল টিউবার ভাইরয়েড। এখানে কি হচ্ছে, পটেটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড। তো এখানে কি হয় যে আলুগুলো দেখো যে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এই ভাইরয়েডের কারণে আলুতে অনেক ক্ষতি হয়। তাছাড়া সিসিভি ভাইরাস, তো এখানে কি হচ্ছে, নারকেলের ক্যাডাং ক্যাডাং ভাইরয়েড। তো নারকেলে বিভিন্ন ধরনের যে ডিজিজ দেখা যায়, এগুলো হচ্ছে পাতা বা নারকেলে বা গাছের যে ডাল, এই গাছের পাতাগুলোতে কি হয়, বিভিন্ন ধরনের ক্ষতি করে এই ভাইরয়েড গুলো। হপ গাছের স্ট্যান্ড ভাইরয়েড, যেমন গাছের পাতাকে কি করে দেয়, যে এদের বৃদ্ধি ব্যাহত করছে এবং পাতাগুলো কুঞ্চিত হয়ে যাচ্ছে। এরপরে দেখবে HLV ভাইরাস, অর্থাৎ হপ গাছে যে লেটেন্ট ভাইরয়েড রয়েছে, সেখানে কি হচ্ছে যে পাতাগুলো কি হয়, যে বিকৃতি দেখা যাচ্ছে এবং পাতাগুলো কি হলুদ বর্ণের হয়ে যাচ্ছে এবং পাতাগুলো নষ্ট হয়ে গেছে। যেমন আপেলের স্কার স্কিন ভাইরয়েড, অর্থাৎ ASSV। তো এই ভাইরয়েডে অর্থাৎ অ্যাপেল স্কার স্কিন ভাইরয়েডে কি হচ্ছে, যে অ্যাপেলের যে ফলগুলোতে কি হয়, এর প্রাদুর্ভাব দেখা যায় এবং ফলগুলো কি হয়, নষ্ট হতে থাকে। নেক্সট আমরা জানবো যে প্রিয়ন সম্পর্কে। তো প্রিয়ন হচ্ছে একটা অস্বাভাবিক ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট, অর্থাৎ অত্যন্ত সংক্রামক এক প্রকারের প্রোটিন কণা, যেটা কি করে, গবাদি পশু সহ মানুষের যে সেন্ট্রাল নার্ভাস যে সিস্টেম রয়েছে সেখানে কি অ্যাটাক করে। এবারে অ্যাটাক করে কি বিভিন্ন ধরনের মারণ রোগ সৃষ্টি করতে থাকে। তাকে প্রিয়নের দৈর্ঘ্য অনেকটা ভাইরাসের দৈর্ঘ্যের মতোই হয়। প্রিয়ন ঘটিত কিছু রোগ যেমন হচ্ছে ম্যাড কাউ ডিজিজ বা বোভাইন স্পঙ্গিফর্ম, এনসিফ্যালোপ্যাথি BAC, অর্থাৎ মানুষের CJD অর্থাৎ কার্যাকব ডিজিজও দেখা যায়। যেমন এখানে দেখো যে এখানে এই ডিজিজের মাধ্যমে কি হচ্ছে, মনে রাখতে, অর্থাৎ মেমোরি প্রবলেম হচ্ছে, কনফিউশন অ্যান্ড ডিসঅর্ডারনেশন বেড়ে যাচ্ছে, বিহেভিয়ার অ্যান্ড পার্সোনালিটি চেঞ্জেস হচ্ছে, প্রবলেম টু আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ সি, মানে দেখতে অসুবিধা হচ্ছে, হ্যালোনেশন অর্থাৎ ভ্রম সৃষ্টি হচ্ছে। এবারে মাসেল কোঅর্ডিনেশনের, অর্থাৎ কোনো জিনিস দেখো ধরতে গেলে কি হচ্ছে, হাতে মানে পড়ে যাচ্ছে। তাছাড়াও কি হয়, ব্যালেন্স প্রবলেম হচ্ছে, আনকন্ট্রোলড মাসেল মুভমেন্টস বা প্যারালাইসিসও হতে পারে, লস অফ মাসেলস। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যায়। এটা হচ্ছে মোস্ট কমন সিস্টেম এই ডিসঅর্ডারনেসের। নেক্সট ম্যাড কাউ ডিজিজ কি, যে ম্যাড কাউ ডিজিজ হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা কমনলি ফাউন্ড ইন অ্যাডাল্ট ক্যাটেল। তো এটা হচ্ছে যে আমরা এই যে ডিজিজটা অর্থাৎ ম্যাড কাউ MCD, এই ডিজিজটা যে ক্যাটেলদের মধ্যে আমরা দেখতে পাবো, যেগুলো অ্যাডাল্ট ক্যাটেল রয়েছে। এটা কি, যে এগুলো কি হচ্ছে, যখন হিউম্যান it occurs in cows and humans when they ate food contaminated by the misfolded proteins and called prions. তো এদের মধ্যে কি সিমটম দেখা যায়, যে এফেক্টেড কাউস অ্যান্ড হিউম্যানস often experience the
ইম্পেয়ার্ড দ্য মুভমেন্ট অর কোঅর্ডিনেশন অ্যান্ড থিঙ্কিং কে হারিয়ে ফেলে, অর্থাৎ এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো এর প্রিভেনশন কি, দেয়ার ইজ এ কারেন্টলি নো ভ্যাকসিন ফর দ্য ডিসঅর্ডার। তো এই ডিজিজের জন্য কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি। তো এই ছিল আজকের লেকচার, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের লাস্ট পার্ট। তো এটা শেষ হলো। তো আজকের ক্লাসটা সবার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে, এবং যাদের বাকি দুটো লেকচার দেখা হয়নি তো তোমরা অবশ্যই ওই দুটো লেকচারগুলো কমপ্লিট করবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।